আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কবির সেই রূপসী নদী আজ মৃতপ্রায়। বরিশাল থেকে কবির ধানসিঁড়ি নদী খুঁজতে খুঁজতে যাওয়ার পথে পেয়ে গেলাম গাবকান সেতু। ঝালকাঠিতে অবস্থিত গাবকান সেতুটি সত্যি এক দৃষ্টিনন্দন স্থাপনা। পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতু এবং বাংলাদেশের সুয়েজকাল খ্যাত গাবকান খালের উপর নির্মিত এই সেতুটি তার অনন্য নির্মাণশৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দারুণ জনপ্রিয়। এই সেতুটি বাংলাদেশের অন্যতম উঁচু সেতু হওয়াতে এই ব্রিজের উপর দাঁড়িয়ে আশেপাশের এলাকার মনোরম সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক পর্যটক এই সেতুতে আসে। গাবকাল চ্যানেল বাংলাদেশের পিরোজপুর জেলার সাথে ঝালকাঠি জেলাকে সংযোগকারী একটি খাল। এটি অর্থনৈতিক উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে। 1918 সালে ব্রিটিশ আমলে খালটি খনন করা হয়। ব্রিজ পার হয়ে যখন আমরা কবির ধানসিঁড়ি নদীর কাছে পৌঁছালাম তখন সত্যি বুকটা কেঁপে উঠল। ধানসিঁড়ি নদী আজ আর আগের মতো নেই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। বাংলা সাহিত্যের এই জনপ্রিয় পংক্তিটি যে কবি লিখেছিলেন তিনি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। কিন্তু যে নদীর পাড়ে কবি বারবার ফিরে আসার জন্য আকুতি জানিয়েছিলেন সেই ধানসিঁড়ি নদীটা আজকে কেমন আছে চলুন আজকে আপনাদের দেখাবো সেই ধানসিঁড়ি নদীর বর্তমান অবস্থা। আজ ধানসিঁড়ি নদীর পাড়ে বসে আমরা শুনব কবির জন্ম, বেড়ে ওঠা এবং তার রহস্যজনক মৃত্যু। দেখব ধানসিঁড়ি নদীর বর্তমান অবস্থা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। আদর্শ ছেলে এই বিখ্যাত কবিতাটি যিনি লিখেছিলেন তিনি কবি জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দেবী। ঝালকাঠি জেলায় কবির পৈতৃক বাড়ি হলেও বরিশালের বগুড়া রোডের এই বাড়িতেই কবির শৈশব এবং কৈশোর কেটেছে। যদিও কবি যে বাড়িতে থাকতেন ওই বাড়িটি এখন আর অবশিষ্ট নেই। এখানে নতুন দালান হয়েছে। কবির স্মৃতি ধরে রাখার জন্য সরকার কর্তৃক এখানে একটি কবির স্মৃতি সংগ্রহশালা এবং লাইব্রেরি হয়েছে। আমরা লাইব্রেরিটা একটু ঘুরে আসি। ব্রজমোহন স্কুল ও ব্রজমোহন কলেজ বা বিএম কলেজের গণ্ডি পেরিয়ে কবি যখন কলকাতায় যায় তখনও তার মনে গেঁথে থাকে বরিশালের নদী, নালা, খাল, রূপালী জল। এই নদী এবং চিরচেনা প্রকৃতি পরবর্তীতে কবিকে করে তোলেন রূপসী বাংলার কবি। জীবনানন্দের কবিতায় যে ধানসিঁড়ি নদীর উল্লেখ আছে তা মূলত ঝালকাঠি জেলা দিয়ে প্রবাহিত। একসময় নদীটি ছিল গাবকান চ্যানেল আর সুগন্ধা নদীর সংযোগস্থল। জোয়ারের সময় এই নদীর জল যখন রূপালী রূপ নিত, এর দুপাশে যখন ধান খেতে বাতাস দুলত তখন এক স্বর্গীয় সৌন্দর্যের সৃষ্টি হতো। এই পথ দিয়েই কবি নৌকায় করে যাতায়াত করতেন এবং প্রকৃতির এই শান্ত মায়াবী রূপ দেখেই তিনি বুনেছিলেন তার রূপসী বাংলার শত শত কবিতা। কবির সেই রূপসী নদী আজ মৃতপ্রায়। এটা একটা খালের মতো। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাব এবং পল্লী জমা সহ বিভিন্ন কারণে নদীটি আজ মৃতপ্রায়। আসুন স্থানীয় প্রবীণ মানুষের মুখ থেকে জেনে নিই নদীর ইতিহাস। চলাফেরা ছিল এই রাস্তা দিয়ে উনি নৌকা করে যাতায়াত করতেন। এই নদী ছিল তাহলে অনেক বড়। বর্তমানে যেটা মসজিদের পরেই নদী ছিল, এটা মানে তার মানে বর্তমানে যে খাল আছে এটার প্রায় 5-7 গুণ হবে। হ্যাঁ, অনেক বড়। ধানসিঁড়ি নদীর আবার নাম রাখছে একমাত্র ওই ওনার নানা বাড়ির থেকে এক ডোঙ্গা ধান সেদ্ধ দিয়া নৌকা পাড়ি দিয়েছে। আচ্ছা, ধান ওর সেদ্ধ হয়েছে, ওনার পাড়ি দিয়ে এবারও হাওয়া হয়েছে। এটা অরিজিনাল হলো ধান সেদ্ধ নদী, ধান সিদ্ধ। হ্যাঁ, এদিকে কি নৌকা জাহাজ এগুলো চলতো এরকম? এটি দিয়ে জাহাজ চলতো আমার ছোটবেলায় আমি দেখছি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা এবং পাঠাগার নির্মাণ করা হয়েছে। যদি আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি এই সংগ্রহশালা বা পাঠাগারে এটি নির্দিষ্ট ওকেশনে খোলা হতো এবং নির্দিষ্ট ওকেশনের পরে বন্ধ করে রাখা হয়। বসার জন্য চমৎকার কিছু ব্যবস্থা করা হয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে আশেপাশে ময়লা জমে গিয়েছে। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টা সুনজরে দেখবে। সংগ্রহশালা কখন খুলে বা কখন বন্ধ করে আমরা এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। কাকি এটা কি মানে সবসময় খোলা থাকে নাকি কোন সময় খুলে জানেন? মানে এটা রেগুলার খোলে না? না না। এখানে কি আপনার মানুষজন আসে এখানে ঘুরতে আসে? অনেক মানুষ আছে। কখন আসে মানে ঘুরতে? ঈদ কুরবানিতে না অনেক মানুষ। ঈদে করবেন আসে? অনেক আমরা রেগুলার টাইমে বিকেল বেলা বা ওই টাইমে বিকেলে হয় অল্প স্বল্প বিকেলে আসে আর বন্ধের দিন আসে আর কি না? আচ্ছা, আমরা যে এই সংগ্রহশালা দেখতেছি এটা কি ভিতরে কোনো মালামাল বা কিছু আছে? না, এটার মধ্যে কিছুই নেই, খালি আছে 14টা চেয়ার আছে আর 4টে সোফা আছে আর 4টে আলমারি আছে। কবির কোনো স্মৃতি, কোনো বই? না, এইসব বইটাই আসেনি, কোনো কিছু নাই। না। তাহলে এটা আমলিক সরকার আমলে করছিল। হ্যাঁ, পরবর্তীতে আমলিক সরকার যাওয়ার পরে ওই 5ই আগস্ট যাওয়ার পর থেকে আর কিছুই আসে নাই। এখানে কোনো অনুদান আসে নাই, কোনো কিছু আসে নাই, কোনো বই নাই। এখন বর্তমানে সরকার এই বিএনপি সরকার দিয়েছে, বিএনপি সরকার আনবে তারপর। বর্তমানে কিছুই নাই, না। স্থাপনাটা আছে।
মানুষ যেন আইসে এখানে পর্যটন কবির থাকতে পারে। হ্যাঁ কবির জন্য একটা স্মৃতি যেন এখানে দেখতে পায় এবং সবকিছুই বুঝতে পারে যে হ্যাঁ এটা কবির দেশ। স্থানীয়রা এখানে একটা কবির স্মৃতি এবং এখানে আসলে যেন কবির কথা সবাই স্মরণ করতে পারে, স্মরণ মনে করতে করতে পারে, এরকম একটা সংগ্রহশালা বা স্মৃতিশালা স্থানীয়রা দাবি করছে। এই মৃত ধানসিঁড়ি নদীর মতো কবির বাস্তব জীবনও ছিল খুবই করুণ। আমরা তাকে যত বড় কবি বলি না কেন, জীবদ্দশায় তিনি ছিলেন চরম অবাধী এবং অবহেলিত। বারবার চাকরি হারানো, চরম আর্থিক অনটন আর তীব্র মানসিক অবসাদ কবিকে সারা জীবন তাড়া করে রয়েছে। আর এই অবসাদের চূড়ান্ত পরিণতি ঘটে 1954 সালের 14 অক্টোবর কলকাতার বালিগঞ্জে এক বিকেলে ট্রাম লাইনের পাশ দিয়ে হাঁটার সময় একটি ট্রাম কবিকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় প্রায় 8 দিন মৃত্যুর সাথে লড়াই করে 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। সাহিত্য জগতে আজও কবির এই মৃত্যুকে একটি করুণ রহস্য হিসেবে উল্লেখ করা হয়। তিনি কি আদৌ দুর্ঘটনার শিকার হয়েছিলেন, নাকি চরম অভাব অনটন এবং একাকিত্বের কারণে নিজের জীবন নিজে আত্মহত্যা দিয়েছিলেন, এটা নিয়ে আজকেও তর্ক বিতর্ক রয়ে গেছে। আপনার মতে কবি আত্মহত্যা করেছিলেন নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল? কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, কবি জীবনানন্দের করুণ ট্র্যাজেডি আমরা বদলাতে পারবো না, কিন্তু এই ধানসিঁড়ি নদীর মরে যাওয়া থেকে আমরা বাঁচাতে পারি। আপনারা যারা আজকে ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, আমরা যেন এই ধানসিঁড়ি নদীকে আবার নদী হিসেবে ফিরে পাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে।